প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। প্রশ্ন, পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজি। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছে বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর? উত্তর হবে শেরশাহ। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শেরশাহ? উত্তর হবে বাবর। হৌজি সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। উত্তর হবে ইলতুৎমিশ। প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল? উত্তর হবে সুরাট। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে? উত্তর হবে পর্তুগিজরা। বন্দিগানি চিলগানির সদস্য ছিলেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। খলজি বিপ্লব হয় 1290 খ্রিস্টাব্দে। আকবরের শাসন ব্যবস্থা প্রশাসনিক পদগুলিকে বলা হতো? উত্তর হবে মনসব। দিল্লি শহরে জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল নদী, হৌজ বা তালাও, খাল, নলকূপ। উত্তর হবে হৌজ বা তালাও। 2 থেকে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। খলজি বংশের প্রতিষ্ঠা থেকে? উত্তর হবে জালালউদ্দিন ফিরোজ খলজি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। কবে কাদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়? 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল। দিন ইলাহি কি? সুলহিকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? উত্তর লিখবে 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। হিমু পরাজিত হয়েছিলেন। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয় কার সময়? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময়। সুলতানি যুগের শেষ সুলতান কে ছিলেন? উত্তর হবে ইব্রাহিম লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বহলুল লোদি। আকবর কাকে রাজা উপাধি দেন? উত্তর হবে বীরবলকে। মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল কি? মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। 3 থেকে রয়েছে 2 থেকে 3টি বাক্য খুঁজে যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ চালু করে? আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদলের বেতন নির্দিষ্ট করে দেন। এই বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্য ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার বিধান ছিল। পরের প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? সদ্য গড়ে ওঠা সুলতানি সাম্রাজ্যকে ইলতুৎমিশ কৌশলে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন এবং মঙ্গোলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করে সম্ভাবনা এড়িয়ে গিয়ে কৌশলে দিল্লি সুলতানিকে রক্ষা করেছিলেন। এই কারণে তাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পাট্টা ও কাবুলিয়ত কি? দিল্লির সিংহাসনে বসার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত 2টি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকের স্বত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কবুলিয়ত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কবুলিয়ত নামে পরিচিত। সিজদা ও পাইবস বলতে কী বোঝো? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন
নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাতশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। বাদশাহ বা পাতশাহ বা পাতশাহী শব্দগুলি ফার্সি, অর্থাৎ পাত অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা। এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। পাত এবং শাহ শব্দটি একসঙ্গে ব্যবহার করা হয়েছে। মুঘল সম্রাট নিজেদের শক্তিশালী শাসক হিসাবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নেন। হুন্ডি কি? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যরা তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলো-ই-কুল কি? বহু ধর্ম সমন্বিত সুবিশাল ভারতবর্ষে সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলো-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলো-ই-কুলের অর্থ হল পরধর্ম সহিতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাত করবেন না। সুলো-ই-কুল নীতির বাস্তবায়ন হিসাবে আকবর দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি, প্রতিবর্ষের মান 3 করে, 3 গুণ 4 = 12। খলজি বিপ্লব কি? খুবই গুরুত্বপূর্ণ। 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বালবানের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমাসকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। ইকতা কি? ইকতাদার কাদের বলা হতো? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদার সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরের প্রশ্ন, সুলতানি যুগে কেন দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়? ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা ও প্রশাসনিক সুবিধার জন্য সুলতানি যুগে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিলার একটি প্রান্ত ও যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থলে। তাই এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। 2. প্রধান জলপথ যমুনা নদী শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকার জন্য সুলতানরা দিল্লিতে রাজধানী স্থাপন করেন। পরের প্রশ্ন, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে কী জানো? ভূমিকা: শেরশাহ মাত্র 5 বছরের শাসনকালে এক সুষ্ঠু উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল মানব কল্যাণ। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক: রাস্তা নির্মাণ। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য শেরশাহ বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলার সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই-আজম। বর্তমানে এই রাস্তাটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। 2. বৃক্ষরোপণ ও সরাইখানা স্থাপন। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শেরশাহ গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন। 3. ডাক ব্যবস্থার প্রবর্তন। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা সংস্কার করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। 4. উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব। উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলিতে ভাগ করে শেরশাহ রাজস্ব নিতেন। পাট্টা: জমিতে কৃষকের অধিকারের স্বীকৃতি হলো তাকে পাট্টা প্রদান। রাজস্ব মুকুব: দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মুকুব করা হতো।
7 বিচারের ধরন। শের শাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও আধুনিক। উপসংহার, মাত্র কয়েক বছর রাজত্ব করলেও এই অল্প সময়ের মধ্যে শের শাহ তার শাসন নৈপুণ্যের পরিচয় দেয় এবং তার সংস্কারগুলিকে ভিত্তি করে আকবর মুঘল শাসন কাঠামো সুসংগত করেন। 5 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতায় নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 1 দিয়ে পয়েন্ট করবে একজন নারী সুলতান। 2 দিয়ে 40 চক্রের বিরোধিতা। 3 রাজপুত বিরোধী। 3 4 দিয়ে পয়েন্ট করে পরিণতি। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার, তারপরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, তারপরের পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, তারপরের পয়েন্ট করবে ধর্মীয় উদারতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? 1 দিয়ে পয়েন্ট করবে নতুন শহর। 2 দিয়ে পয়েন্ট করবে আইন শৃঙ্খলা। 3 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ব্যবস্থা। 4 দিয়ে পয়েন্ট করবে সুলতানদের প্রয়োজনে বাণিজ্যিক ব্যবস্থা বা বাণিজ্যিক বিস্তার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।